বাঙালিরার তুলনায় এরা পিছিয়ে পড়া ছিল, লেখাপড়া জানতো না, চাকরি বাকরি করতে পারতো না, ব্যবসার প্রশ্নই আসে না। সে এখন থেকে আমি ৭৪ বছর আগের কথা বলছি, যখন ত্রিপুরা মার্চ করছে সেই সময়টার যে চিত্র, এখন আমরা দেখতে পাচ্ছি এরা চাকরি বাকরি করছে, লেখাপড়া শিখেছে, বাঙালির দ্বারাই হয়েছে এই কাজটা। বাঙালিদের কাছ থেকে ওরা ব্যবসা বাণিজ্য শিখেছে, পোশাক পরিচ্ছদ, সামাজিকতা, সংস্কৃতি চর্চা শিখেছে, খুব উন্নত হয়েছে, খুব ভালো কথা, এটা কোনো হিংসার কোনো বিষয় নেই। কিন্তু এরা যে কথাগুলি বলছে যে বাঙালিরা দখল করেছে, বাঙালিরা কি জোর করে তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে, চাকরি দখল করে নিয়েছে? করেনি তো। বরং এখন তারা বাঙালিদেরকে দেখে দেখে তারা লেখাপড়া শিখেছে, চাকরি করছে, ব্যবসা করছে, সবকিছু করছে। কাজে এই তথ্যটা এরা পেল কোথায়? এই সমস্ত কথার পেছনে একটা উস্কানি কাজ করছে, পরিষ্কার উস্কানি কাজ করছে। এদের মানে সমাজের, উপজাতি সমাজের মানুষদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, একটা মানে হিংসা। এই কথা হচ্ছে একটা হিংসার কথা। একটা বাঙালি জাতি, সভ্য জাতির সংস্পর্শে থেকে এরা উন্নত হয়েছে, এটা স্বীকার না করে এরা বাঙালিদের মানে ব্যবসা আছে, চাকরি আছে, এই সমস্ত কথা বলার কোনো মানে আছে? আমরা দেখছি এখন এরা পেছনের চাকরিগুলি কি বলবো ব্যাকলগের মাধ্যমে এরা চাকরি ভরাট করে দিয়েছে। আপনি দেখবেন প্রত্যেকটা অফিসে গেলে এখন জনসংখ্যার থেকে বেশি হারে অফিসার এবং কর্মচারী রয়েছে উপজাতিতে। এটা কি করে? ব্যাকলগের মাধ্যমে হয়েছে। তো বাঙালিরা তো ওদেরকে কোনো বঞ্চিত করেনি, বঞ্চিত করলে তো এরা ব্যাকলগের মাধ্যমে এইভাবে চাকরি নিতেই পারতো না। তো কাজেই এই সমস্ত কথাবার্তা বলা উস্কানিমূলক কথা। বাঙালিদের অবদান, বাঙালিদের সংস্পর্শের যে কল্যাণ হয়েছে, উন্নতি হয়েছে, এটা তারা স্বীকার করতে রাজি না। কাজে এই সমস্ত কথা কি বলবো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং এদের জাতিকে উস্কানি দিয়ে আবারও আমাদের একটা সন্দেহ ৮০ জনের গণহত্যার মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তো এর জন্য এটার আমরা তীব্র প্রতিবাদ করি। আমরা চাই উপজাতিদের যে উন্নয়ন হয়েছে আরো উন্নয়ন হোক, বাঙালির লেভেলে চলে আসুক। অনেকে চলে এসছে লেভেলে। আপনি দেখবেন ট্রাইবেল বাড়িতে রিজার্ভেশনের সুযোগ নিয়ে ফ্যামিলির সবাই চাকরি করছে, ওয়েল এস্টাবলিশ। এই কি বলবো ৪০-৫০ বছরে এদের যে প্রগ্রেস হয়েছে, মানে আনএক্সপেক্টেড প্রগ্রেস হয়েছে, এটা তো আনন্দের বিষয়। বাকিরা যারা বনে জঙ্গলে থাকছে, বাংলাদেশ সংস্পর্শে পাচ্ছে না, লেখাপড়া হচ্ছে না, তারা পিছিয়ে রয়েছে, তাদের উন্নতি করতে হবে। এটা হচ্ছে অ্যানাদার থিং। এর জন্য বাঙালিদের দিকে আঙুল তোলা কেন? এর পেছনে কি উদ্দেশ্য আছে? তো এই ক্ষেত্রে আমাদের যেটা বক্তব্য, এগুলি না বলে ত্রিপুরার গরিব রয়েছে, উপজাতির মধ্যে গরিব রয়েছে, বাঙালির মধ্যে সব শ্রেণীর মধ্যে গরিব রয়েছে। ত্রিপুরার যে সম্ভাবনাগুলিকে কাজে লেগে কিভাবে আমরা সকলের কল্যাণ করতে পারবো, এইটা হোক ভাবনা, এটা হোক স্লোগান। আমরা আছি, ওদের সঙ্গে আছি, ওদেরকে নিয়েই আমরা ত্রিপুরার উন্নতি করতে চাইছি। কাজেই এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বন্ধ হোক আবেদন করছি। আমাদের উপজাতি ভাইয়েরা মধ্যে যারা বর্তমানে শিক্ষা দীক্ষা উন্নতি হয়েছে, আমরা সরাসরি তাদের সঙ্গে আলোচনা টেবিলে বসতে চাই। যদি বলা হয় ত্রিপুরার যে ইতিহাস, ত্রিপুরার যে পুরনো ইতিহাসটা কি? ত্রিপুরার যে, আমি খুব সংক্ষেপে বলছি, ত্রিপুরার যে পুরনো ইতিহাস, এই যে রাজাদের যে কাহিনী বলা হচ্ছে, এই ত্রিপুরার যে ইতিহাসটা শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দীতে। এই যে রাজমালায় যে অনেকগুলি রাজা, ১৭৮ জন রাজার নাম রয়েছে, তার মধ্যে ত্রিপুরার প্রথম যে উপজাতি যে রাজা, উপজাতি রাজাদের যে রাজত্ব যেটা শুরু হয়েছে পঞ্চদশ শতাব্দীতে, প্রথম রাজা যিনি, তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা। তো এরপরে শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তো রত্নফাই যে প্রথম রাজা, তার প্রমাণ হচ্ছে তার ব্যবহৃত একটা মুদ্রা ১৪৬৪ খ্রিস্টাব্দে এই রাজ্যে পাওয়া গেছে। তার আগের কোন প্রমাণ এই রাজ্যে উপজাতি রাজারা রাজত্ব করে নেই। তার আগে ত্রিপুরা শাসন করত, বর্তমানে যে ত্রিপুরাটা বললাম যে মেঘনার পূর্ব পার নিয়ে পুরো ত্রিপুরা, এটা ছিল বাংলার অধীন। তখন ত্রিপুরার নাম ছিল শ্রীভূম, বঙ্গডপাক ইত্যাদি নাম ছিল। বাংলার রাজারা শাসন করেছে, এবং হরিকেল বংশ দীর্ঘদিন এই ত্রিপুরা রাজা শাসন করেছে। একজন ঐতিহাসিকের নাম আমি বলছি, ডক্টর নলিনীরঞ্জন রায়চৌধুরী। তার রচিত মাণিক্য শাসনাধীন ত্রিপুরা গ্রন্থের ১৬, ১৭, ১৮ নম্বর পৃষ্ঠায় পরিষ্কার উল্লেখ আছে, ত্রিপুরা বলতে কোনো নাম ছিল না। বর্তমান ত্রিপুরা ছিল পূর্ব বাংলা বা সমতট বা হরিকেল রাজ্যের অংশ। তখন এখানকার রাজা যারা ছিলেন, গুপচন্দ্র, ধর্মাদিত্য, সমাচার দেব, লোকনাথ ইত্যাদি ইত্যাদি, হরিকেল দেব শুরু করে তারা রাজত্ব করেছে। বাংলার বর্মন পদবীধারী রাজারা রাজত্ব করেছেন। তার আগে শশাঙ্ক রাজত্ব করেছেন।
তার আগে ইসলামী শাসনের আন্ডারে ছিল এই বাংলা, বলতে এই ত্রিপুরা সহ পুরোটা ছিল। তারপরে এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাংফার নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে, আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে। এরপর থেকে এই ত্রিপুরার উপজাতি রাজাদের রাজত্ব শুরু হয়। এটা শুধুমাত্র নলিনীরঞ্জন রায়চৌধুরীর বক্তব্য না, আরো একজন আমি বলছি, বি.কে. বড়ুয়া এ কালচারাল হিস্ট্রি অফ অসম গ্রন্থের 6 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে বড়ো ভাষাভাষী জনগোষ্ঠীর মূল বাসস্থান এরা ত্রিপুরার যারা মঙ্গোলীয় ট্রাইব, 19টা জাতির মধ্যে মঙ্গোলীয় ট্রাইবের যারা ককবরক ভাষী মঙ্গোলীয় ট্রাইবের যারা তাদের বংশ তাদের আদি ছিল বড়ো বড়ো গোষ্ঠীর। তো উনি বলেছেন বড়ো জাতি গোষ্ঠীর মূল বাসস্থান পশ্চিম চীনের ইয়াংহ্যাং, সিকিয়াং ও হুয়াংহো নদীর তীরবর্তী অঞ্চল থেকে তারা ব্রহ্মপুত্র, ইরাবতী, চেঙ্গুইন নদীর গতিপথ ধরে ভারতবর্ষে ব্রহ্মদেশে প্রবেশ করে। এই জনস্রোতের যে শাখা অসমে প্রবেশ করে, ওই জনগোষ্ঠীর কিছু অংশ দক্ষিণ দিকে অগ্রসর হয়ে গারো পাহাড় এবং পরে ত্রিপুরার পার্বত্য ভূমি দখল করে। এই হচ্ছে ইতিহাস।